আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ জানুয়ারি ২৪ অনেককে অবাক করে ডক্টর ইউনূসকে নিয়ে জামাতের চমৎকার রাজনীতি। জামাত শিবিরের অনেকেই অবাক, ইসলামপন্থী দলের অনেকে অবাক, হুজুররা অবাক। বাস্তব কথা হচ্ছে এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ রেজিম এদেশের হুজুরদের অনেক বয়ান খাওয়াতে পেরেছে, অনেক বয়ান গ্রহণ করাতে পেরেছে। আওয়ামী লীগ তো সব ক্ষেত্রেই সফল না হলে কি এতদিন ক্ষমতায় থাকতে পারে না। তো এক্ষেত্রে কি বয়ান, যেমন জামাত এই চরমনাইয়ের লোকজনকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা একই আদর্শের দল কিন্তু একত্রে মেশেন না, জামাতের নেতাদের দাওয়াত দেন না, দাওয়াত দিলেও সর্বোচ্চ জামাতপন্থী দুজন হুজুরদের দেন যাদের রাজনৈতিক কোনো গুরুত্ব নাই। যেমন খলিলুর রহমান মাদানিকে চরমনায় বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়। খলিলুর রহমান মাদানি জামাতের কর্মপরিষদের সদস্য, মজলিসের সদস্য, দ্যাটস রাইট, কিন্তু তার রাজনৈতিক আলাদা কোনো গুরুত্ব নেই। জামাত নেতা হিসাবে তাকে জনগণ ওইভাবে মনে করে না বা চেনে না। তিনি হুজুর, আলেম। এই জামাত নেতা হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ, ডাক্তার তাহের, মাওলানা আব্দুল হালিম ইত্যাদি ইত্যাদি। তাদেরকে দাওয়াত দিতে হবে, না হলে জামাতকে দাওয়াত দেওয়া হয় না। যাই হোক, তিনি আবার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বা এরকম একটা ইসলামিক প্ল্যাটফর্মেরও নেতা খলিলুর রহমান মাদানি, সেই হিসাবে তাকে দাওয়াত দেওয়া হয়, এতে জামাতকে দাওয়াত দেওয়া হয় না। তাদেরকে জিজ্ঞেস করা হয় চরমনাইকে যে জামাতকে কেন দাওয়াত দেওয়া হয় না, যে তাদের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী ট্যাগ, এটা মুছে ফেলতে হবে আগে। কারণ এই ট্যাগ নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে রাজনীতি করা যায় না। এর মানে কি, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এই বয়ান, এটা কিন্তু আওয়ামী ক্রিয়েটেড। তো আওয়ামী লীগ এই বয়ান চরমনাইকে গেলাতে সক্ষম হয়েছে, গ্রহণ করাতে সক্ষম হয়েছে। সেম ডক্টর ইউনূস ভালো লোক না, ডক্টর ইউনূস সুদখোর, তার মতো সুদখোর পৃথিবীতে নাই, তার মতো এত সুদ পৃথিবীর কেউ খায়নি, এত খারাপ লোক। এরকম একটা বয়ান হুজুরদের খাওয়াতে পেরেছে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালিয়ে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ডক্টর ইউনূসকে যে অর্থে সুদখোর বলা হয় ওই অর্থে তিনি সুদখোর নয়। যাই হোক, এই কথাগুলো কেন বললাম, জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছে, পক্ষে অবস্থান নিয়ে কঠিন বক্তব্য দিয়েছে আনুষ্ঠানিকভাবে। কারণ এতে অনেকেই আশ্চর্য, অনেক জায়গায় দেখলাম মন্তব্য করতে, জামাত শিবিরের লোকজনকেও, যে একজন সুদখোরের পক্ষে এভাবে বক্তব্য নেয় কতটুকু নৈতিক বা কতটুকু ঠিক করেছে। অন্যান্য ইসলামী দল, হেফাজত, চরমনাই, তারা তো ডক্টর ইউনূসের পক্ষে জামাতের মতো এরকম কঠিন অবস্থান নেয়নি। তো জামাত ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছে, এটা কেমন কাজ করলো, অবাক হয়েছে অনেকে। তো এটা কতটুকু ঠিক হয়েছে সেটা বলবো শেষে। জামাত কি বলেছে, জামাতের যে চমৎকার রাজনীতি ডক্টর ইউনূসকে নিয়ে, সেটা একটু আগে দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ মাস কারাদণ্ডের প্রদান করায় উদ্বেগ প্রকাশ অধ্যাপক মুজিবুর রহমানের। সর্বোচ্চ নেতৃত্ব, একেবারে জামাতের ফার্স্ট ক্লাস বিবৃতি অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত আমিরেরই, বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেন। তিনি সেখানে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তার বিরুদ্ধে সরকারের পরিকল্পিতভাবে মামলা দায়ের করে সরকারের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগণ বিভিন্ন সময়ে যে বক্তব্য প্রদান করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনকারী ডক্টর মোহাম্মদ ইউনূসকে টুস করে পানিতে ফেলে দেওয়ার যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, তাতে প্রতীয়মান হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের আদালতগুলোতে গত কয়েক মাস যাবৎ রাজনৈতিক নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করে যে রায় প্রদান করা হচ্ছে, আদালতের ফরমায়েশি রায় দেশবাসীর মনে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূসও তার ব্যতিক্রমী নন। সরকার দেশের জনপ্রিয় ব্যক্তিদের ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ সহ শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়। চিন্তা করছেন, ডক্টর ইউনূসকে সাজা দেওয়া আর নিজামী মুজাহিদকে সাজা দেওয়াটা এক কাতারে ফেলেছে জামাত। ডক্টর ইউনূসকে কতটা গুরুত্ব দিয়েছে জামাত, একজন সুদখোরকে সরকারের ভাষায়। এছাড়া মাওলানা সাঈদীর কথাও বলেছেন, একই কাতারে ফেলেছেন, মানে বিখ্যাত ব্যক্তিদেরকে এভাবে সাজা দিয়েছে সরকার সেই তালিকায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে একজন সমাদৃত ব্যক্তি, তিনিও মামলা এবং হয়রানির শিকার হয়েছেন। আমরা অবিলম্বে তার হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বিষয়টা একটা দিক থেকে ভালো হতো যে ডক্টর ইউনূসের মতো নোবেল লরিট, ইন্টারন্যাশনালি রিনাউন্ড, ফেমাস, ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিও
আইনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। যদি ন্যায়সঙ্গতভাবে তাকে আইনের আওতায় আনা হতো তাহলে নিঃসন্দেহে এটা আরও বেশি ভালো হতো, কিন্তু ঘটনা তো উল্টো, আমরা তো জানি রাজনৈতিক প্রতিহিংসা। যাই হোক দর্শক, জামাত এখানে কোনো ভুল করেনি ডক্টর ইউনূসের পক্ষে। ডক্টর ইউনূস সুদখোর, আলাদাভাবে তাকে এভাবে দেখানো এটা সরকারি প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকে মাইক্রো ক্রেডিট দিয়েছে, সুদ নিয়েছে, তো এটা আলাদা কিছু নয়, বরং তার দোষ আরও কম। কিভাবে? তিনি এখানে সোশ্যাল বিজনেস কনসেপ্ট নিয়ে এসেছেন। তিনি নিজে কিন্তু ওই সুদের টাকা বা যে লাভ হয়েছে ওটা খান না। এর মানে সুদ যদি হয়েও থাকে ওটা জনকল্যাণে আবার তিনি ব্যয় করেছেন, তিনি রিইনভেস্ট করেছেন, অন্য কোনোভাবে জনগণকে ওই সুদের টাকা দিয়ে উপকারভোগী করার চেষ্টা করেছেন। নিজে কিন্তু তিনি এটার সুবিধাভোগী নন। অতএব বরং সুদ হয়ে থাকলে তিনি, তার দোষ এখানে কম। যেভাবে তাকে বলা হচ্ছে বড় সুদখোর তা নয়। আর বাস্তব কথা হচ্ছে খালেদা জিয়াও যেরকম ব্যক্তি সুদ দেওয়া নেওয়া বিবেচনায়, ডক্টর ইউনূসও সেরকম, মাননীয় প্রধানমন্ত্রী যেরকম, ওবায়দুল কাদেরও যেরকম, ডক্টর ইউনূসও সেরকম। এখানে আলাদাভাবে কিছু নেই, সবাই কোনো না কোনোভাবে সুদি সিস্টেমের সাথে আছে। ব্যাংকে টাকা রাখে, নেয়, লোন দেয়, নেয়, ইত্যাদি ইত্যাদি। এই টাকা জমা আছে, সেখান থেকে একটা লাভ পায় বা সুদ পায়। তো এখানে ডক্টর ইউনূস আলাদা কিছু নয়, অন্য 10 জনের মতোই, বরং অন্য 10 জনের চাইতে তার এখানে অপরাধ কম। কারণ তিনি গ্রামীণ ব্যাংক থেকে মাইক্রো ক্রেডিট দিয়ে যে সুদটা পেতেন সেটা নিজে খেতেন না, নিজে ভোগ করতেন না, সেটা আবার জনগণের জন্য রিইনভেস্ট করতেন, যেটা হচ্ছে সোশ্যাল বিজনেস থিওরির মূল কনসেপ্ট। অতএব ডক্টর ইউনূস সুদখোর, তার পক্ষে হুজুররা কথা বলতে পারবে না, এটা একটা আওয়ামী বয়ান। এটা হুজুরদেরকে খাওয়াতে পেরেছে আওয়ামী লীগ, কিন্তু জামাতকে খাওয়াতে পারেন। জামাত স্মার্ট। আর যদি আপনি এটা বিবেচনায় নেন, এই সরকারের বয়ান, যে যেহেতু তার মাইক্রো ক্রেডিট সিস্টেমের মধ্যে সুদ ছিল এবং সুদের পরিমাণটাও যথেষ্ট ছিল, অতএব এরকম একজন ব্যক্তির, যেমন দেখবেন এই যে জামাতপন্থী হুজুর তারেক মনোয়ার বা এরা ডক্টর ইউনূসের ব্যাপক সমালোচনা করত, এটাও একটা বেইনসাফি কাজ। ডক্টর ইউনূসের সমালোচনা করলেও বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাটাই যে গ্রামীণ ব্যাংক থেকে আলাদা কিছু নয় বা আলাদা কিছু ছিল না, এই বিষয়টা বুঝতে হবে। আমাদের অবস্থান, আমাদের বসবাস কিসের মধ্যে? আমরা তো আছি রাষ্ট্রীয়ভাবে একটা সুদ ভিত্তিক সিস্টেমের মধ্যে, ইন্টারন্যাশনালি একটা সুদ ভিত্তিক সিস্টেমের মধ্যে। অতএব আপনি সুদমুক্ত থাকার চেষ্টা করবেন, এটা নিঃসন্দেহে আপনার ইমানের দাবি। এবং হুজুররা কিংবা জামাত, শিবির, চরমোনাই, হেফাজত সবাই চেষ্টা করছে বা করবে অবশ্যই। কিন্তু আপনি তো এই সিস্টেমের মধ্য থেকেই সামনে যাচ্ছেন। এই সিস্টেমের মধ্যে যারা মজলুম তাদের পক্ষে কথা বলছেন, মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছেন। আপনি এই সিস্টেমের যারা প্রণেতা তাদেরকেই কাউকে না কাউকে ভোট দিচ্ছেন, তাদেরকে ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করছেন, কোঅপারেট করছেন হুজুর হিসাবে, তাদের নিয়মিত মেনে চলছেন। তাহলে ডক্টর ইউনূসকে সুদের কারণে আপনি আলাদাভাবে কোন সেন্সে দেখান? কোনো যৌক্তিকতা নেই। আমি আবারও বলছি, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললাম না, খালেদা জিয়াও যেরকম ব্যক্তি সুদ বিবেচনায়, ডক্টর ইউনূসও সেরকম ব্যক্তি, আলাদা কিছু নয়। অতএব ডক্টর ইউনূসের পক্ষে, ডক্টর ইউনূস যেহেতু মজলুম, তার পক্ষে দাঁড়ানো বরং এটা আপনার নৈতিক এবং ইমানি দায়িত্বের মধ্যে পড়ে।